সেই ভোট এবার কি করে ফেরত দেবে সরকার? নির্বাচন কমিশন সেই ভোটটা কি করে ফেরত দেবে? 2/3 বেশি যদি হয়ে যায় তখন সেটা দলত্যাগ বিরোধী আইনের আওতায় পড়ছে। সেইগুলো বিজেপি ঘুরপথে এইভাবেই কার্যকর করছে, লোকসভা হোক বা বিধানসভা। নমস্কার দর্শক বন্ধুরা, আমি যশবন্ত এই মুহূর্তে আপনাদের সামনে আবার হাজির দাদা দিদির রাজনীতিতে। দাদা দিদির রাজনীতি মানে কিন্তু রাজ্য রাজনীতি, তার প্রেক্ষাপট সেভাবেই বাংলার যে রাজনীতি পরিবর্তন হচ্ছে কোন দিকে সেদিকে আমাদের যেমন নজর থাকে, তেমনি আপনারা যারা দর্শক, যারা আমাদেরকে ভালোবাসেন, দেখেন, বেশ করেন এবং আপনাদের সুচিন্তিত মতামত দেন, কি বিষয় আপনারা দেখতে বেশি পছন্দ করেন, আজকে সেরকমই একটা বিষয় কিন্তু আমরা তুলে নিচ্ছি। এবং এই যে বিষয় তুলবো তাতে আজকে আমার পাশে থাকছে আমাদেরই সহযোগী, আমার সতীর্থ রিক পুরকায়স্থ। রিক, আমরা কিন্তু গত যে প্রতিবেদন তাতে কিন্তু দেখিয়েছিলাম যে এনসিপিআই যে সাংসদ তাদের কি ভবিষ্যৎ, তারা ইতিমধ্যে এনডিএ যে বৈঠক তাতে জয়েন করেছেন, কিন্তু কাহানিমে একটা হঠাৎ করে টুইস্ট চলে এসছে। ইতিমধ্যেই শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর সঙ্গে দেখা করেছেন দীর্ঘদিনের সাংসদ, সংসদীয় রাজনীতিতে বহুদিন পা বাড়িয়েছেন শতাব্দী রায়। যদিও তিনি জিতেছিলেন, পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বা প্রতীকটা ছিল। এবং আরেকজন বিদ্রোহী সাংসদ জুন মালিয়া, তিনিও জিতেছিলেন কিন্তু এই ছবিকে পেছনে রেখেই। তিনি সাক্ষাৎ করেছেন অমিত শাহজির সাথে, শতাব্দী রায় সাক্ষাৎ করেছেন নরেন্দ্র দামোদর মোদীর সাথে। এখন বিষয়টা যেটা হচ্ছে, অফিসিয়ালি এরা এনসিপিআই তে জয়েন করলো, অর্থাৎ ভালো তৃণমূল। এনসিপিআই মার্চ করে গেল এনডিএ এর সাথে, শরিক হলো ন্যাশনাল ডেমোক্রেটিক যে অ্যালায়েন্স এনডিএ, তার সংখ্যা বাড়লো, পাওয়ারটা বাড়লো, যার মধ্যে আমরা লাস্ট যেটা দেখলাম সংসদে যে কোনো প্রশ্নপত্র ফাঁস হলে পরে সেই যে বিল সেটা কিন্তু খুব সহজে এরা পাশ করিয়ে নিল। এখন যেটা প্রশ্ন দাঁড়াচ্ছে, অফিসিয়ালি কিন্তু যিনি স্পিকার আছেন ওম বিড়লা, এরা কি সংসদে নতুন দলের হয়ে রেজিস্টার্ড? অফিসিয়াল বলছে কিন্তু নয়। এক্ষেত্রে এদের ভবিষ্যৎটা কোন দিকে যেতে চলেছে? নির্বাচনের পরবর্তী সময় যখন চলে গিয়েছিল, তারপর এখন দাঁড়িয়ে দিশেহারা। হাওড়ার সাকরাইলের একটা রাজনৈতিক দল এনসিপিআই যেখানে রেজিস্টার করা, সেই দলে তারা যোগ দিলেন এবং যোগ দেওয়ার পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট একের পর এক পাল্টেছে। প্রথম 12 জন, তারপর 16 জন, 20 জন, 22 জন, একের পর এক সংখ্যা বাড়ছে। আর এই সংখ্যা যত বাড়ছে তত চাপও বাড়ছে তাদের মধ্যে, কারণ রেজিস্টার হচ্ছে না। শুক্রবার, তুমি এই শুক্রবারের কথা বললে যশবন্তদা, আমি তার আগের শুক্রবারের কথা বলছি। ঠিক এর আগের শুক্রবার, সেই দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখছেন। বক্তব্য রাখতে গিয়ে বলছেন যে 22 জন সাংসদ আজ তৃণমূল ছেড়ে চলে গিয়েছেন, ইস্তফা দিয়ে দিয়েছে, তাও এখনো পার্লামেন্টের খাতায় তৃণমূল সাংসদ, তাদের সাংসদ পদ খারিজ করে দেওয়া হোক। সেটা নিয়েও এখনো পর্যন্ত কিছু হলো না। শুক্রবারের পর আরেক শুক্রবার চলে আসলো, যখন একদিকে জুন মালিয়া অমিত শাহর সাথে, অন্যদিকে শতাব্দী রায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন। কিন্তু কোথাও গিয়ে যশবন্তদা সেই মনে করিয়ে দেবে 2022 সালে মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের পরবর্তী সময়ের কথা। সেই সময় আমরা দেখলাম একাধিক বিধায়ক, একনাথ শিন্ডে, উদ্ধব ঠাকরে, দুই শিবিরে শিবিরে ভাগ। তারপরও তারা যে এনসিপিআই তে যোগ দিল বা এনসিপি তে যোগ দেওয়ার জন্য ইন্ডিয়া জোটে শরিক হতে চেয়েছে, একজনকেও নেওয়া হলো না। পশ্চিমবঙ্গে নির্বাচনের আগে মনে থাকবে, আমাদের এখানে অমিত শাহ এসেছিলেন, আসার পরে তিনি প্রচার থেকে বলেছিলেন যে মিশন লোটাস এখানে চালু করা হবে। সেই মিশন লোটাস যেমন এখানে চলছে, ঠিক সেরকমই মহারাষ্ট্রে চলছে মিশন টাইগার, একের পর এক মিশন বিজেপি। আমি এইদিকে তোমার কাছে আসছি, কিন্তু কালকের যেটা অফিসিয়াল নির্যাস তাতে শতাব্দী রায় বলেছেন যে তার যে সংসদ বা তার যে ক্ষেত্র যেখান থেকে তিনি এসছেন, অর্থাৎ বীরভূম, তার কিছু ব্যক্তিগত চাওয়া পাওয়া যেটা থাকে, সাংসদদের থাকে,
কিছু সুবিধে অসুবিধা, কারণ তারা জনপ্রতিনিধির, হুম। সেইটার জন্য প্রধানমন্ত্রীর আকর্ষণ করার জন্য তিনি গিয়েছিলেন। এবং একই কথাই কিন্তু অফিসিয়ালি না বললেও অনঅফিসিয়ালি যেটা উঠে আসছে যে জুন মালিয়া তিনি যেখানকার সাংসদ, তার যে সংসদীয় যে ক্ষেত্র সেখানকার কিছু, কারণ এই বন্যা পরিস্থিতি বিভিন্ন পরিস্থিতি তো আছে, এটা তো ফেলে দেওয়া যায় না। এখন ঠাকুর ঘরে গেলে আমি তো কলা খাই না, আমরা কেউ জানতে চাইনি, এটা তারাই কিন্তু বলেছেন। আর তুমি যেটা ইঙ্গিত করছো, আমি সেই বিষয়টাতে তোমার কাছে আমি পরবর্তী প্রশ্নে আসছি। যে এই যে প্রথমে যে বললাম শুরু করার আগে আমাদের এপিসোডটা, যে দাদা দিদি রাজনীতির কাহানি মে টুইস্ট, কারণ রিসেন্টলি যে ঘটনাটা ঘটেছে বাংলার সাথে মহারাষ্ট্র কোথাও হয়তো এক হয়ে যেতে বলেছে আগামী দিনে। তার কারণ উদ্ধব ঠাকরের দল থেকে বেশ কয়েকজন একনাথ শিন্ডে শিবিরে নাম লিখিয়েছেন, অর্থাৎ শিবসেনা ছেড়ে। এবার দলত্যাগ বিরোধী যে আইন আছে বা দলত্যাগ রেখে যে আইনটা আছে, এই আইনটা প্রণয়ন হবে হবে না, কিভাবে হবে না হবে, এটা লয়ের ব্যাপার, এটা তোমার আমার হাতে নেই, এটা আইন যারা আছেন তারা দেখবেন। কিন্তু উদ্ধব ঠাকরে তো বালাসাহেব ঠাকরের ছেলে, তিনি শিবসেনার প্রতীকে লড়েন, সেখান থেকে লড়ে কয়েকজন জিতে নিয়ে নাম লিখিয়েছে একনাথ শিন্ডে শিবিরে, মানে এনডিএ শিবির। এবার একটা মামলা রুজু হয়েছে, এই মামলার ফলাফলটা যদি উল্টে যায় সেটাকেই মমতা বন্দ্যোপাধ্যায় হাতিয়ার করে, বা এখানে এরকম একটা হয়েছে এই ব্যাপারটাকে রেখে তিনিও কি সেই পদে অগ্রসর হবেন? মানে এই যে বিদ্রোহী শিবির, বিদ্রোহী সাংসদ যারা, তারা ইন্ডিয়াতে নাম লিখিয়েছে, রাইট, এদের ভবিষ্যৎটা তখন কি হতে চলেছে আগামী দিনে, সেটারই জাস্ট আলোচনা পর্যালোচনা তুমি আর আমি। বাদল অধিবেশন তো চলছে এখন, তা কোথাও গিয়ে সেই মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির কথাই বলে যাচ্ছে যে পার্লামেন্টের ভিতরে বিরোধীদের বলতে দেওয়া হয় না, তাই হয়তো প্রধানমন্ত্রী আর অমিত শাহর কাছে আজকে বলতে হচ্ছে পার্লামেন্টের মধ্যে বাদল অধিবেশনে বলতে পারছে না বলে। দিনের পর দিন অধিবেশন খারিজ হয়ে যাচ্ছে, বলার সুযোগ বিরোধীদের নেই, সেই জন্যই যাওয়া হয়তো। তাই এই জায়গায় দাঁড়িয়ে যখন মহারাষ্ট্রের প্রসঙ্গ উঠছে, মহারাষ্ট্রকে যখন আমরা রেফারেন্স করছি, সেই জায়গায় মমতা ব্যানার্জি আরো একটা চাল খেলে রেখেছেন, যেখানে মেদিনীপুরের একজন ভোটার তার স্ত্রীর সঙ্গে একটি এফআইআর লঞ্চ করেছে থানায়, যে জায়গার সাংসদ জুন মালিয়া নিজে, যে এফআইআর করে বলছেন আমি যে সাংসদকে ভোট দিয়েছি তিনি আজকে তৃণমূলের প্রতীকে জিতেছেন, আমি তাকে তৃণমূলে দাঁড়িয়েছেন বলেই ভোট দিয়েছি, তাহলে তিনি যদি আজকে অন্য কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় চলে যায় আমার ভোটটা তাহলে ফেরত দিন। সেই ভোট এবার কি করে ফেরত দেবে সরকার, নির্বাচন কমিশন সেই ভোটটা কি করে ফেরত দেবে? এইভাবে যখন মহারাষ্ট্র নির্বাচনের পরে যখন সুপ্রিম কোর্ট অব্দি এই শুনানি যায়, সুপ্রিম কোর্টেও ঠিক একই কথা উঠেছে, সাধারণ মানুষরা একটা প্রতীককে দেখে ভোট দিয়েছে, সেই প্রতীকে যখন ভোট দেওয়ার পরে যে জনপ্রতিনিধি হয়েছে সে অন্য শিবিরে গিয়ে সেই বিধানসভা অন্য শিবিরের দখলে চলে গেল, তাহলে নির্বাচনের কি প্রয়োজন ছিল? সাধারণ মানুষের ভোটদানের কি প্রয়োজন ছিল? এই কথা কিন্তু প্রধান বিচারপতি সেই সময় বলেছিলেন। আর এই সময় দাঁড়িয়ে যে ফলাফল সামনে, যে একটা অঙ্ক রয়েছে, বিধানসভা নির্বাচন হোক বা লোকসভা নির্বাচন, দুই তৃতীয়াংশ মেজরিটি কোন বিরোধী শিবিরে 2/3 যদি চলে যায় তাহলে সেটা দলত্যাগ বিরোধী আইনের মধ্যে থাকছে না। 2/3 বেশি যদি হয়ে যায় তখন সেটা দলত্যাগ বিরোধী আইনের আওতায় পড়ছে। এক্ষেত্রে 9 জন সাংসদ একনাথ শিন্ডেদের বা শিবসেনার 9 জন সাংসদ, তার মধ্যে 6 জন চলে যাচ্ছে, গতকালের কথা অনুযায়ী বলছি 6 জন চলে যাচ্ছে, হিসেবটা কিন্তু পরিষ্কার, 2/3 হলো, 7 জন হলো না বা 5 জনও হলো না। ঠিক তৃণমূলের ক্ষেত্রে দেখলেও সে একই জিনিস, কোথাও গিয়ে 2/3 বলছে যে বেশি নেব না, দলটার অস্তিত্ব রাখবো কিন্তু রাজনৈতিক অস্তিত্ব রাখবো না, রাজনৈতিক ভাবে হাতে মারার জন্য একের পর এক অপারেশন লোটাস বা অপারেশন টাইগার যে মিশন গুলো চলছে একের পর এক, সেইগুলো বিজেপি ঘুরপথে এইভাবেই কার্যকর করছে, লোকসভা হোক বা বিধানসভায়। অর্থাৎ রিকের সাথে আলোচনায় বিশেষণ যেটা উঠে এলো, অর্থাৎ আইনটাকে রেখে, আইনের যে ফাঁক ফোকর, আইনের যে মারপ্যাচ, নিশ্চয়ই তো ধরুন আমি একটা প্রতীককে ভালোবাসি বা আমার একটা আদর্শগতভাবে কাউকে একটা ভোট দিলাম, তিনি ভোটে জিতলেন, জেতার পর চলে গেলেন অন্য শিবিরে, তাহলে তিনি যদি ওই শিবিরের হয়ে দাঁড়াতেন তবে কি আমার ভোটটা পেতেন? এই প্রশ্ন কিন্তু আগামী দিনে উঠছে। কারা সওয়াল করছে না? আম পাবলিক, আম দ্বারা জনতা, তারা কিন্তু এই সওয়াল করছে যে আমার ওই মানুষটা তিনি এই প্রতীকে ছিলেন বলে বা এই কালারে ছিলেন বলে আমি আমার ভোটটা দিয়েছি, অন্য কালারে
গেলে বা অন্য কারণে থাকলে হয়তো আমি ভোটটা দিতাম না। তবে এর উত্তর আমাদের হাতে নেই। আমাদের কাজ অবজারভেশন, আমরা যারা সাংবাদিক আমরা লক্ষ্য রাখি গতি প্রকৃতির ওপর, এবং টোটাল যা তার দিকে ঘটছে আমরা চেষ্টা করি সেটা আপনাদের সামনে পুঙ্খানুপুঙ্খ রূপে তুলে আনতে। আজ এ পর্যন্তই। আমি ছিলাম যশবন্ত, সঙ্গে ছিল আমার সহকর্মী রিক। আজকের পুরো বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম, কেমন লাগলো জানাবেন। এরপরে কি কি বিষয় আপনারা সুচিন্তিত ভাবে দেখতে চান প্রতিবেদন আমাদেরকে কমেন্টে জানাবেন। আজকে শেষ করছি এই পর্ব, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের কোনো পর্বে।